কিন্তু দেখো রেজিস্ট্যান্সকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি, মিডিয়াম রেজিস্ট্যান্স, হ্যাঁ, লো রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, আরেকটা আছে আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট। হ্যাঁ, তো আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্টটা তোমাদেরকে আমি ক্লাসে ফিজিক্যালি দেখাবো, এটা খুবই সিম্পল। আপাতত আমরা মিডিয়াম, লো এবং হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের উপর একটু আমাদের কনসেন্ট্রেশনটা আমরা কেন্দ্রীভূত করতে চাই। তো আপাতত আমরা দেখো মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের কি কি পদ্ধতি আছে, লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের কি কি পদ্ধতি আছে এবং হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের কি কি পদ্ধতি আছে এগুলো সম্পর্কে একটু নাম জানি, হ্যাঁ, এবং একটু থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা একটু লাভ করি। আচ্ছা, তো ফার্স্ট দেখো আমরা আমাদের পড়াশোনাটা শুরু করছি মেজারমেন্ট অফ মিডিয়াম রেজিস্ট্যান্স দিয়ে। এখন আমাদের এটা পড়াশোনাটা শুরু করার আগে অবশ্যই আমাদের একটু জানা প্রয়োজন যে কোন রেঞ্জের রেজিস্ট্যান্সকে আমরা লো রেজিস্ট্যান্স বলবো, কোন রেঞ্জকে আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স বলতে পারবো, আর কত ভ্যালু এক্সিড করলে সেটাকে আমরা হাই রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করব। তো প্রত্যেক রেঞ্জের রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমাদের আলাদা আলাদা ডেডিকেটেড প্রসিডিউর আছে। হ্যাঁ, কারণ যে পদ্ধতিতে তুমি হাই রেজিস্ট্যান্স মেজার করবা অবশ্যই ওই পদ্ধতিতে তুমি লো রেজিস্ট্যান্স, হ্যাঁ, প্রিসাইজলি মেজার করতে পারবা না। একই কথা মিডিয়াম রেজিস্ট্যান্সের জন্য প্রযোজ্য। তো এই কনসেপ্টগুলো আমাদের লাগবে, আমরা একেবারে স্কিপ করতে পারবো না। তো সবাই একটু খেয়াল করো, আমরা প্রথমেই মিডিয়াম রেজিস্ট্যান্স কেন পড়ছি, কারণ আমাদের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের ভ্যালুগুলাই কিন্তু আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স রেঞ্জের মধ্যেই থাকার পসিবিলিটিটা বেশি। হ্যাঁ, এই জন্য আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এটাই আগে আমরা দেখছি। বুঝতে পারছো? তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে, তাই না, ক্লিয়ারলি? আচ্ছা, আমি যদি একটু দ্রুত কথা বলে ফেলি তাহলে অবশ্যই তোমরা কিন্তু বলবা, আর কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে তাহলে মেথড অফ মেজারমেন্ট অফ মিডিয়াম রেজিস্ট্যান্স খেয়াল করবা। মিডিয়াম রেজিস্ট্যান্সের মেজারমেন্টটা সম্পর্কে আমরা একটু আইডিয়া লাভ করি। হ্যাঁ, তো ফার্স্ট আমরা যে ক্লাসিফিকেশনটা জানি, তো একটু তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি তো, আমরা না পড়িয়েই একটু বলো তো, কেউ বলতে পারবা যে কোন রেঞ্জকে আমরা লো রেজিস্ট্যান্স বলবো, কোন রেজিস্ট্যান্সকে আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স এবং কোন রেঞ্জকে আমরা হাই রেজিস্ট্যান্স বলবো? তোমরা পড়ছো কোথাও কোনো না কোনো স্টেজে বা দেখছো, বাট এগুলো ভুলে যাওয়াটা স্বাভাবিক। তবে আমি আশা করবো আজকের পরের থেকে আমরা এটা ভুলবো না। মোটামুটি একটু আমরা কনসেপ্টটা মাথায় রেখে দিব, যাতে করে যে কোনো সময় এই ধরনের কনসেপ্ট লাগলে যেন আমরা মোটামুটি আইডিয়া করে টু দা পয়েন্ট, নিউমেরিক্যাল ভ্যালু না বলতে পারলেও একটা রেঞ্জ অ্যাটলিস্ট যেন আমাদের মাথায় আসে। বলতে পারবা? একটু চেষ্টা করো তো। এনিওন? স্যার 1 কিলো ওহমের নিচে যেগুলো থাকে ওগুলোকে আমরা লো রেজিস্ট্যান্স ধরি। আচ্ছা, এরপরে আর তারপরে মিডিয়াম স্যার রেজিস্ট্যান্স? স্যার এটা বলতে পারতেছি না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। তো সমস্যা নেই। দেখো, আমাদের অনেকে হয়তো আমরা জানি, অনেকে হয়তো জানি কিংবা ভুলে গেছি। একটু দেখো, খুব ভালোভাবে খেয়াল করবা। ক্লাসিফিকেশন অফ রেজিস্ট্যান্স, দেখো, লো রেজিস্ট্যান্স আমরা বলবো 1 ওহম থেকে ছোট বা 1 ওহমের সমান, এই রেঞ্জ হলে তাকে আমরা লো রেজিস্ট্যান্স বলবো। তাহলে লো রেজিস্ট্যান্সের ভ্যালু লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 ওহম। যদি 1 ওহমের কোনো রেজিস্ট্যান্স তুমি পাও তাহলে তুমি সেটাকে লো রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবা, আর এর থেকে ছোট ভ্যালু তো অবভিয়াসলি লো রেজিস্ট্যান্স। এরপর দেখো মিডিয়াম রেজিস্ট্যান্সের রেঞ্জটা কি বলা হচ্ছে, অবভিয়াসলি ওহম থেকে তো শুরু হবে না, যেহেতু আমরা ইজ ইকুয়াল টু সাইনটা লো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ব্যবহার করে ফেলছি, তাহলে এটা অবশ্যই 1 ওহমের থেকে বড়, হ্যাঁ, এবং আপ টু 100 কিলো ওহম। খুব ভালোভাবে খেয়াল রাখবা। এবং হাই রেজিস্ট্যান্সটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 100 কিলো ওহম। তাহলে দেখো 1 ওহম বা এর থেকে ছোট, এটা হচ্ছে লো রেজিস্ট্যান্সের রেঞ্জ। এরপর দেখো 1 ওহম থেকে বড়, বাট সেটা যদি কত হয়, 100 কিলোর থেকে ছোট হয়। হ্যাঁ, এই দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু কোনো ইকুয়াল সাইন তুমি ইউজ করতে পারবে না, এখান থেকে দেখলেই বুঝতে পারবা। তাহলে এই রেঞ্জটা হচ্ছে আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স, আর এম লিখছে জন্য, আর মিডিয়াম রেজিস্ট্যান্সের রেঞ্জ এটা। আর হাই রেজিস্ট্যান্সের রেঞ্জটা কি হবে এবার,
যেহেতু আমরা এখানে ইজ ইকুয়াল টু সাইন ব্যবহার করি নাই, এখন এখানে আমরা ইজ ইকুয়াল টু সাইনটা ব্যবহার করব। গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 100 কিলো ওহম। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ, বারবার করে দেখে একটু এটা কনসেপ্টটা মাথায় রাখবা, সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। দেখো এখানে 4টা পদ্ধতির নাম আমাদের লেখা আছে। হ্যাঁ, অলরেডি এগুলো সবগুলো সম্পর্কে আমরা জানি, আই হোপ। দেখো অ্যামিটার ভোল্টমিটার মেথড। তো অ্যামিটার ভোল্টমিটার মেথড আমরা সবাই চিনি, এটা আমরা দেখবো এই মাত্র। দেখো এই যে ফিগার আছে অলরেডি অ্যামিটার ভোল্টমিটার মেথডের। হ্যাঁ, যে একটা ভোল্টমিটার ইউজ করব, একটা অ্যামিটার ইউজ করব, তাহলে যে রেজিস্ট্যান্সটা আননোন, যার মান আমরা মাপতে চাই, তার ভোল্টেজ অ্যাক্রস আর তার থ্রু দিয়ে কারেন্ট মেজার করতে পারলেই আমরা ওহমস ল ইউজ করে আর ইজ ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, হ্যাঁ, আমরা রেজিস্ট্যান্সটা ফাইন্ড আউট করতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যামিটার ভোল্টমিটার মেথড। সাবস্টিটিউশন মেথডটা কি কেউ বলতে পারবা? সাবস্টিটিউশন মেথডে কিভাবে আমরা কোনো আননোন রেজিস্ট্যান্স মেজার করতে পারি? এনিওয়ান? আচ্ছা, তো দেখো আমি সংক্ষেপে বলছি সাবস্টিটিউশন মেথডটা কেমন জানো? সাবস্টিটিউট করা মানে কি বলতো? আমরা ফার্স্ট কি করি, সাপোজ কোন একটা সার্কিটে কোন একটা, হ্যাঁ, রিপ্লেস করে দিই, একদম তাই, ভেরি গুড। তো দেখো কোন একটা রেজিস্ট্যান্সকে আমরা মাপতে চাই, সে আননোন রেজিস্ট্যান্স, এটার ভ্যালুটা আমরা জানতে চাই। তো আমরা কি করি জানো? ওই রেজিস্ট্যান্সকে আমরা রিপ্লেস করে ফেলি নোন একটা রেজিস্ট্যান্স দিয়ে, যে রেজিস্ট্যান্সটাকে সে আমরা ভ্যারাই করতে পারবো, নোন রেজিস্ট্যান্স। হ্যাঁ, সে একটা পোটেনশিওমিটার দিয়ে তুমি তোমার এই অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্সটা মাপতে চাও ওকে তুমি রিপ্লেস করলে, করে ওই আননোন রেজিস্ট্যান্সটা থাকা অবস্থায়, হ্যাঁ, তুমি সাপোজ কোনো একটা ভোল্টেজ বা কারেন্ট, ওই রেজিস্ট্যান্সের সাথে সম্বলিত একটা ভোল্টেজ বা কারেন্ট তুমি মেজার করে রাখছো। হ্যাঁ, এখন এই যে নন রেজিস্ট্যান্সটা তার স্থানে বসিয়ে তুমি ওটাকে ক্যালিব্রেট করতে থাকবা যতক্ষণ না ওই সেম ভোল্টেজ বা সেম কারেন্ট তুমি অবজার্ভ করবো। হুম, যখন তুমি ওই সেম ভোল্টেজ বা কারেন্ট অবজার্ভ করবা তখন ওই নন রেজিস্ট্যান্সের মানটা আমরা রিড করে নিতে পারবো। হুম, নিলে আমরা তখন বুঝতে পারবো আমাদের আননোন রেজিস্ট্যান্সটা কত ছিল, অর্থাৎ এটা কম্পেয়ার করা কাইন্ড অফ। এই সাবস্টিটিউশন মেথডের কনসেপ্টটা পাচ্ছ তোমরা? এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পড়বো না, জাস্ট এখন যতটুকু শুনছো এতটুকুই। আমরা শুধু বিস্তারিত দেখবো অ্যামিটার ভোল্টমিটার মেথডটা নিয়ে আর হুইটস্টোন ব্রিজ মেথডটা নিয়ে। সাবস্টিটিউশন মেথডটা কি, কনসেপ্টটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো না বুঝতে পারলে বলবা, যে কেউ যদি বাকিরা বুঝছে আমি বুঝি নাই তাতেও সমস্যা নেই। হ্যাঁ, তো বলবা, সমস্যা নেই, যতবার প্রয়োজন হয় কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ততবার বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো হুইটস্টোন ব্রিজ, বহুল পরিচিত আমাদের। হ্যাঁ, এটা একটু আমরা আজকে পড়বো। আর একটা হচ্ছে কি ওহম মিটার, ডিরেক্ট মিটার ইউজ করে আমাদের মেজারমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের 4টা মেথড, বহুল ব্যবহৃত, মনে রাখবা। তো এখন আমরা অ্যামিটার ভোল্টমিটার মেথড এবং হুইটস্টোন ব্রিজ এই দুইটা আমরা একটু বিস্তারিত একটু দেখবো। ফার্স্ট আমাদের অ্যামিটার ভোল্টমিটার মেথড আছে। এখন তোমাদেরকে একটু কনফিউজড করে দিব, সবাই কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবা। দেখো অ্যামিটার ভোল্টমিটার মেথড টু মেজার মিডিয়াম রেজিস্ট্যান্স ফিগার অন, এখানে টাইটেল দেওয়া আছে। এখন এখানে দুইটা কনফিগারেশন আছে। দেখো, যে কোনো একটা আননোন রেজিস্ট্যান্স মেজার করব, তার জন্য আমরা ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করার জন্য ভোল্টমিটার, আর ওই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট মেজার করার জন্য আমরা কি করবো, এখানে একটা অ্যামিটার ইনসার্ট করব। তোমরা জানো যে ভোল্টেজ একটা অ্যাক্রস ভ্যারিয়েবল। হ্যাঁ, এই জন্য আমরা ভোল্টমিটার সবসময় প্যারালালি লাগাই, যে ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজটা লাগবে। আর কারেন্ট বলার সময় সবসময় কি বলি আমরা, থ্রু। হ্যাঁ, কারেন্ট হচ্ছে থ্রু ভ্যারিয়েবল। কারেন্ট কোনো কম্পোনেন্ট বা ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা একটা ফ্লো, প্রবাহ। এই জন্য আমরা সবসময় কারেন্ট বলার সময় তোমরা খেয়াল করবা যে সবসময় থ্রু বলি। হ্যাঁ, কারেন্ট থ্রু আর ভোল্টেজ অ্যাক্রস, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবা। তো যাই হোক, তো এখানে দেখো তো একটা ফিগারে প্রথমে দেখো ভোল্টমিটারটাকে আগে প্লেস করা হয়েছে আর অ্যামিটারটাকে পরে। আর পরের ফিগারটাতে দেখো অ্যামিটারটাকে আগে প্লেস করা হয়েছে, ভোল্টমিটারটাকে পরে প্লেস করা হয়েছে। এখন তোমরা বলতে পারবা যে আমাদের কোন মেথডটা ইউজ করাটা আমাদের জন্য ফিজিবল বা আমাদের জন্য এররটা কম আসবে, কোথায় বলতে পারবা? দুইটা অপশন আছে।
1 নাম্বার একজন চুজ করছে, স্যার ফার্স্টটা 2 নম্বরের দলে কেউ নাই? সেকেন্ড। আচ্ছা আছে। তো একজন বলছে যে প্রথমটা। তুমি কি কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট বা কোনো অ্যানালিসিস থেকে বলছো যে কি কারণে কোনো কনসেপ্ট যেটা আমি চুজ করছি এই কারণে এররটা এখানে কম আসতে পারে বা এমন কিছু, নাকি র্যান্ডমলি চুজ করছো? একটু বলো তো। আচ্ছা, হয়তো স্যার র্যান্ডমলি চুজ করছি। হ্যাঁ, সেটাই করার কথা। তোমাদের জায়গায় আমি হলে আমিও তাই করতাম। এখন একটু খেয়াল করো, আমরা প্রথম ফিগারটাও ইউজ করতে পারি, দ্বিতীয়টাও ইউজ করতে পারি। সেটা আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্সের আবার তো ভ্যালু আছে একটা হিউজ রেঞ্জ, যেটা 1 থেকে 100 কিলো ওহম। তো এটা আবার আমাদের অ্যামিটারের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ভোল্ট মিটারেরও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যেটাকে আমরা আর অ্যামিটার আর ভোল্ট মিটার নামে ডাকবো। তো এদের ভ্যালু এবং একই সাথে আমার আননোন রেজিস্ট্যান্স কত, হ্যাঁ, সেটার উপরেও ডিপেন্ড করবে যে আমি কোন কনফিগারেশনটা ইউজ করব। এখন তোমাদের আবার মনে কোশ্চেন রাখতে পারে, স্যার আমি তো মেজারই করব আননোন রেজিস্ট্যান্স আর এর ভ্যালু, তো আমি সেট আপ করার আগে কিভাবে বুঝবো যে আমার আর এর ভ্যালুটা কেমন? তাহলে আমি চুজ করব কোনটা, সেটাও বা আমি কিসের ভিত্তিতে করব? তবে কি একটা রেজিস্ট্যান্স আমরা যখন মেজার করতে যাব, মোটামুটি আমরা কি করতে পারবো বলো? আমরা তার একটা রেঞ্জ অ্যাটলিস্ট আমরা তো অনুমান করতে পারবো। সেই অনুমানের উপর ভিত্তি করে আমরা একটা ডিসিশন এখানে মেক করব। দেখো, আর এ অর্থাৎ অ্যামিটারের রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটার রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে আমাকে আইদার ফিগার এ চুজ করা লাগতে পারে অর ফিগার বি। তো একটু খেয়াল করো, দুইটা পদ্ধতিতে এরর ইন্ট্রোডিউস হয়। কিভাবে এরর ইন্ট্রোডিউস হয় সেটা একটুখানি ছোট্ট করে বলে আমি অল্প করে ডেরিভেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, যে কিভাবে আমরা এই চুজটা করব। সবাই একটু খেয়াল করো, যদি আমি ভোল্ট মিটারটাকে আগে প্লেস করি এবং অ্যামিটারটাকে পরে প্লেস করি, তাহলে খেয়াল করো তো, অ্যামিটার কিন্তু এখন এই যে একটাই সিঙ্গেল কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যকার যে কারেন্ট, সেই কারেন্টটাই সে মেজার করবে। সেটাতে আমাদের কোনো এরর ইন্ট্রোডিউস হচ্ছে না, কিন্তু এরর ইন্ট্রোডিউস হচ্ছে কোথায়? ভোল্ট মিটারের রিডিং এ। কেন বলো তো? ভোল্ট মিটার কিন্তু যে ভোল্টেজটা মাপবে তোমাকে মেজার করে দিবে সেটা কি ভিআর, অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে অ্যাকচুয়াল ভোল্টেজ সেটা, তার সাথে আবার কি বলো, অ্যামিটারের অ্যাক্রসে যদিও কোনো ভোল্টেজ ড্রপ হবার কথা নয়, অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব কম বাট নট জিরো, বি কেয়ারফুল। তাহলে কি হবে, এখানেও খুব সামান্য হলেও একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই যে ভোল্টমিটারের রিডিং এ, অ্যাকচুয়াল রিডিং এ কি পাবা তুমি? অ্যামিটারের ভোল্টেজ ড্রপও পাচ্ছ, আবার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও পাচ্ছ। তার মানে ওই ভোল্টেজ হিসাব করে বা ওই ভোল্টেজ কনসিডার করে তুমি যে রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করবা সেটা কি এই অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হবে, নাকি সেখানে সামান্য একটু এরর ইন্ট্রোডিউস হওয়ার পসিবিলিটি আছে? এরর থাকবে স্যার। এরর থাকবে, তোমরা খুব সহজেই এটা কনসিডার করতে পারতেছো। এবার দেখো পরের ফিগারে কি করা হয়েছে, যে ওকে আমি তাহলে ভোল্ট মিটারটা পরে প্লেস করি, অ্যামিটারটাকে আগে প্লেস করি, তাহলে মনে হয় আমাদের প্রবলেম সলভড। বাট এখন এরর আসবে কোথায়? অ্যামিটার রিডিং এ। কারণ ভোল্ট মিটারের একটা ফাইনাইট রেজিস্ট্যান্স কিন্তু সে এখানে অফার করবে। সে পুরোপুরি ওপেন সার্কিটের মতো আচরণ কিন্তু সে করতে পারে না। আমরা জানি যে যতই রেজিস্ট্যান্স সে বেশি অফার করুক, একটা ফাইনাইট রেজিস্ট্যান্স কিন্তু সে সেখানে প্লেস করবে। তার মানে কি এর মধ্য দিয়ে একটা খুব সামান্য মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার হলেও কিন্তু একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এখন আমার এই অ্যামিটার যে কারেন্টটা মেপে দিবে, সেই কারেন্টের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকবে, রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল কারেন্ট আইআর এবং ভোল্টমিটারের মধ্যে যে খুব ছোট কারেন্ট ফ্লো হবে সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে। তাহলে এই ক্ষেত্রেও আমি যখন আর ইজ ইকুয়াল টু ভি বাই আই ইকুয়েশন ইউজ করবো, তাহলে এই আই এ আমাদের একটা এরর আছে। তার জন্য কি হবে, আমার রেজিস্ট্যান্স মেজারমেন্টও একটা এরর ইন্ট্রোডিউস হবে না? হবে কি না? তাহলে দেখো দুইটা প্রসেসে কিন্তু খুব সামান্য করে একটা এরর ইন্ট্রোডিউস হচ্ছে। এখন এইটাকে আমরা এখন একটু অ্যানালিসিস করব। তো সবাই একটু খেয়াল করো, ফর ফিগার অন এ, 1 নাম্বার ফিগারের জন্য আর এম অন মেজার্ড রেজিস্ট্যান্স, খেয়াল করো মেজার্ড রেজিস্ট্যান্স, এটা কিন্তু অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স না। হ্যাঁ, আমরা এখান থেকে মেজারমেন্ট অনুসারে যেটা পাবো সেই রেজিস্ট্যান্সটাকে আমরা ডাকছি আর এম ওয়ান নামে, যেহেতু প্রথম ফিগারের জন্য। আর এম স্ট্যান্ডস ফর মেজার্ড রেজিস্ট্যান্স। তাহলে প্রথম ফিগারে অনুসারে আমাদের মেজার্ড রেজিস্ট্যান্স পাচ্ছি কি
যে ভি বাই আই। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি ভোল্টেজের দুইটা পার্ট, দেখো ভি এর জায়গায় কি লিখবো আমরা, ভি এ প্লাস ভি আর, অর্থাৎ অ্যামিটারের এক ক্রসের ড্রপ আর আমাদের রেজিস্ট্যান্সের এক ক্রসের ড্রপ, আর প্রথম ফিগারে তো আমাদের কারেন্ট একটা। তাহলে দেখো মেজার রেজিস্ট্যান্সের মধ্যে দুইটা পার্ট, অ্যামিটারের রেজিস্ট্যান্স আমাদের এখানে চলে আসছে, এখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারবা, আর অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্স আমরা ফাইন্ড আউট করতে চাই সেটাও কিন্তু এখানে চলে আসলো। তাহলে therefore the true value of resistance, অর্থাৎ আমার যেটা ফাইন্ড আউট করতে চাই সেই আরটাকে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি আসবে, আর এম অন মাইনাস আর এ, অ্যামিটার রেজিস্ট্যান্সটাকে বাদ দিতে হবে। এখান থেকে আর এম অন কমন নিলে আমরা অন মাইনাস আর এ ওভার আর এম অন এরকম একটা ইকুয়েশন পাই। যাই হোক, এখন দেখো রিলেটিভ ইরর এপসাইলন এ, এপসাইলন দিয়ে ইরর বোঝাচ্ছি, আর এ হচ্ছে মানে কি এ ফিগারের জন্য বা প্রথম ফিগারের জন্য এটা বোঝানো হচ্ছে। তাহলে রিলেটিভ ইরর আমরা তোমাদেরকে যে কোনো ইরর পার্সেন্টেজ আমি শেখাইছি ডেল ডিভাইডেড বাই কি বলো ইনিশিয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। ডেল মানে কি পার্থক্য, তো মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালুর পার্থক্য ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। দেখছো সব জায়গায় তুমি এই জেনারেল রুলটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। যাই হোক, তো আর এম অন মাইনাস আর এর ভ্যালু হচ্ছে আর এ ডিভাইডেড বাই আর, এতটুকু হচ্ছে আমাদের ডেরিভেশন, আর কিছুই না প্রথম ফিগারের জন্য। তো দ্বিতীয় ফিগারের জন্য আমরা এই সেম কাজটা করব, রিলেটিভ ইররটা ফাইন্ড আউট করব সেকেন্ড ফিগারের জন্য, আর কিছুই না। এখন ফিগার বি এর জন্য আর এম টু, অর্থাৎ মেজার রেজিস্ট্যান্স টু অ্যাকর্ডিং টু ফিগার টু অর ফিগার বি, ভি বাই আই। আগের বার খেয়াল করছো ভি এর দুইটা কম্পোনেন্ট ছিল, এখন আই এর দুইটা কম্পোনেন্ট থাকবে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো, আই ভি প্লাস আই আর, ভোল্টমিটার কম্পোনেন্ট কারেন্টের আর রেজিস্ট্যান্স কম্পোনেন্ট। তো সেটা এখন দেখো এই যে আই এর জায়গায় রিপ্লেস করা হচ্ছে। একইভাবে আমরা এখানে কি করব, ট্রু ভ্যালুটা বের করে আমাদের ইররটাকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, আগেবার এপসাইলন এ যে নিয়মে বের করছি এবার এপসাইলন বিও ঠিক সেভাবে আমরা বের করে নিয়ে আসবো। এখন যেহেতু আমাদের মেজার রেজিস্ট্যান্সটা নিয়ারলি ইকুয়াল টু আমাদের আননোন রেজিস্ট্যান্স, তো এই যে ইররের ইকুয়েশনটা আগের বারের মতো অতটা সিম্পলিফাইড না, একটু দেখো আর এম টু এর স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু আর ভি, এটাকে আমরা এই যে এই অ্যাজাম্পশনটা ধরে নিয়ে কি করতে পারি, একটু সিম্পলিফাইড করতে পারি। এপসাইলন বি অর্থাৎ রিলেটিভ ইরর ফর ফিগার বি কি পাচ্ছি আমরা, মাইনাস আর বাই আর ভি। এবার দেখো আমরা কি ধরে নিচ্ছি, দ্য ম্যাগনিটিউড অফ ইরর ইন বোথ কেস উইল বি সেম। এটা ধরে নিয়ে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। দেখো এইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, তোমাদেরকে মেইন আমি এই কথাটা বলবো, সবাই খেয়াল করবা খুব ভালোভাবে। যে দেখো অ্যামিটারের রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা দুইটার গুণফল আর স্কোয়ার রুট। যে ভ্যালুটা তোমাকে রিটার্ন দেবে সেই ভ্যালুটাকে তোমাকে সে এই যে আর এক্স ধরে নাও, তুমি এটাকে তুমি আর এক্স বলো। এবার কি বলছে দেখো, ইফ টেস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ যে রেজিস্ট্যান্সটা তুমি মেজার করতে চাও, খেয়াল করো তোমার আননোন রেজিস্ট্যান্স, হ্যাঁ তো বললাম এটা আমরা অনুমান করে একটা ভ্যালু আমাদের মাথায় থাকবে বা একটা প্রেডিকশন আমরা করতে পারবো আগে। হ্যাঁ, তো সেই প্রেডিক্টেড ভ্যালুটা আমরা অ্যামিটার ভোল্টমিটার এই দুইটা রেজিস্ট্যান্স ইউজ করে এখান থেকে যে ভ্যালু পাচ্ছি তার থেকে যদি বড় হয়, খেয়াল করো ইফ দ্য টেস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা যেটা মেজার করতে চাই অ্যামিটার ভোল্টমিটার মেথড দিয়ে, সেই রেজিস্ট্যান্সটা যদি বড় হয় দেন দ্যাট অফ ক্যালকুলেটেড ফ্রম ইকুয়েশন 9, অর্থাৎ এই ইকুয়েশন দিয়ে যে ভ্যালু আমরা পাবো তার থেকে যদি আমার টেস্ট রেজিস্ট্যান্স বড় হয়, বি কেয়ারফুল, তাহলে সে আমাদের আননোন রেজিস্ট্যান্স আর ইউ বললাম, এটা যদি বড় হয় তাহলে ওরা কি বলছে, দেন ফিগার অন এর এ ইজ ইউজড। অর্থাৎ এই ইকুয়েশন দিয়ে তুমি যে ভ্যালু পাবা সেই ভ্যালুর থেকে তোমার টেস্ট রেজিস্ট্যান্স বা আননোন রেজিস্ট্যান্স যদি বড়, এটা তুমি মোটামুটি কনসিডার করতে পারো, তাহলে তোমাকে কোন ফিগারটা ইউজ করতে বলা হচ্ছে বলো, এটা। আর তোমার আননোন রেজিস্ট্যান্স যদি ওই যে আর এক্সটা আমরা কোন ফর্মুলা দিয়ে হিসাব করব, স্কোয়ার রুট অফ আর এ আর ভি, তো এই শর্ত যদি পূরণ হয় তখন তুমি কোন ফিগারটা তুমি চুজ করবা অ্যামিটার ভোল্টমিটার মেথড অ্যাপ্লাই করার জন্য বলো তো? 2 নাম্বারটা। 2 নাম্বার, মনে থাকবে এই কনসেপ্টটা। তাহলে এই যে আমরা এই যে একটা ফর্মুলা ডেভেলপ করলাম ইকুয়েশন নাম্বার 9, এই ফর্মুলাটা ডেভেলপ করার
যে স্টেপগুলা তোমরা কি বুঝতে পারছো? এখানে প্রত্যেকটা ইকুয়েশন লাইন বাই লাইন আমি তোমাদেরকে বলি নাই। হুম, এটা তোমরা নিজেরা খাতা কলম নিয়ে বসে লাইন বাই লাইন দেখলে বুঝতে পারবে আশা করি। তোমরা যে জায়গাটা ঝামেলায় পড়বা সেই জায়গাটা হচ্ছে এইটা, এই জায়গাটা। বলো তো, এই যে কেমন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এম টু মাইনাস আর ভি, এইটা ছিল। হ্যাঁ, খেয়াল করো, লবে বা ডিনোমিনেটরে ছিল নিচে, আবার মাইনাস ছিল এইখানে। এরা সেটাকে ধরে উপরে নিয়ে চলে গেছে, আবার দেখো এখানে প্লাস চলে আসছে। এইটা কি অনুসারে ওরা লিখলো বলতে পারো? এরকম কোনো কিছু কি চেনা চেনা মনে হয়? এরকম ধরনের সিম্পলিফিকেশন কিন্তু তোমরা এর আগে করছো অনেক জায়গায়, ম্যাথমেটিক্সে অনেক জায়গায় করছো। দেখি কে বলতে পারো। এটা যদি বলতে পারো আমি খুব হ্যাপি হব। দেখো, আমি আরো তোমাদেরকে একটু রিকল করাই। সে 1/1 - x এরকম কোন ফর্মে আছে, সেটাকে ডিরেক্ট 1 + x লিখছে, বাট হাউ? স্যার লবের অংশকে উভয় পাশে লব আর হর দ্বারা গুণ করে এরকম একটা পদ্ধতি হয়তো বা। এখান থেকে উভয় পাশের ব্যাপার না। হ্যাঁ, আমরা এই রাশিটা সমান এই রাশিটা লিখছি, এইটার জায়গায় আমরা এখন এইটা ইউজ করব। কিভাবে আসলো এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো? এই তোমাদের ইনভার্স পাওয়ারের ল মনে নাই? দেখো তো এরকম কোনো কিছু চেনা চেনা লাগে কিনা। 1/1 - x। হ্যাঁ, এরপরে যে বিভিন্ন পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, এক একটা ফর্মুলার জন্য আমরা এক এক রকম ভাবে এভাবে লিখতাম না। সাপোজ যেমন 1/1 - x সমান কি কি লিখতে পারি আমরা? 1 + x + x² + x³ + x4, এরকম কোন সিরিজ তোমাদের মনে পড়ে একটু একটু? এরপর জি আমরা কি স্যার। করি, এই যে হায়ার অর্ডার টার্মগুলা আমরা নেগলেক্ট করতে পারি। কারণ কি, এই যে দেখো এই এক্স হিসেবে যে রাশিটা, অর্থাৎ কি এই যে RM2 ডিভাইডেড বাই RV, হ্যাঁ, এই রাশিটা কি ভেরি ভেরি লেস দেন 1 না? ভেরি ভেরি জি লেস স্যার। দেন 1, এই যেটা এখানে মাত্র বলে নেওয়া আছে, দেখছো? কারণ বড় ভ্যালু দিয়ে ছোট ভ্যালুকে ভাগ করা হচ্ছে, তার মানে এই ভাগফল ভেরি ভেরি লেস দেন 1। এই জন্য আমরা এই যে কোনো ছোট কোনো ভ্যালুকে স্কোয়ার করলে আরো ছোট হয়, জানি তো আমরা? একের থেকে বড় কোনো ভ্যালুকে স্কোয়ার করলে সেটা বাড়ে, আবার একের থেকে ছোট কোনো কিছুকে যত তুমি হাই পাওয়ার রেইজ করবা সেই সংখ্যা তত লাভ দিয়ে ছোট হয়, জানো তো? তো এই জন্যই x² আরো ছোট, x³ আরো ছোট, x4 আরো ছোট। তো এমনি এক্স রাশিটা নিজেই অনেক ছোট, তাদের স্কোয়ার করলে কিউব করলে এই রাশিগুলো আরো অনেক ছোট হয়ে যাবে। এই জন্য এই যে পরের হাই পাওয়ার টার্মগুলো আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা এই সেই অনুসারে কি লিখছি, 1 + x, এটা আমরা এখান থেকে লিখতে পারি। এটা আমরা এই ধরতে পারছো, এখন একটু একটু মনে পড়ছে এরকম কোনো ফর্মুলার কথা? প্রবলেমে পড়বা না তো এই জায়গাটাতে এসে? মাথা খারাপ হয়ে যাবে কিন্তু যদি ধরতে না পারো যে এটা কিভাবে হলো, এটা কি পসিবল, এটা ভুল লিখছে এরকম মনে হবে। যাই হোক, তো যে জায়গাটা তোমাদের সমস্যায় পড়ার কথা ছিল সেই জায়গাটা আমি বলে দিলাম। তো কনসেপ্ট কি তাহলে আমি একটু সামারি করি, এত জটিলতার দরকার নেই আমাদের, আমি একটু সিম্পলিফাইড ওয়েতে। তাহলে আমাদের দুইটা কনফিগারেশন আছে, এ এবং বি। একটাতে হচ্ছে ভোল্টমিটার আগে থাকবে অ্যামিটার পরে, একটা হচ্ছে অ্যামিটার আগে থাকবে ভোল্টমিটারটা পরে। এখন কোন কনফিগারেশন আমি ইউজ করব, এইটা বের করার জন্য আমরা কি করছি, যে কোনো একটা ফিগার নিয়ে আমরা ভাগ ভাগ করে কাজ করছি। তো যেমন প্রথমে এ ফিগারের জন্য কাজ করে আমরা কি লিখলাম, রেজিস্ট্যান্স, মেজার রেজিস্ট্যান্স ফর কেস 1 আর ইকুয়াল টু V/I। এখন এখানে যেহেতু আমাদের ভোল্টেজের দুইটা পার্ট ছিল, তাহলে অ্যামিটারের একটা পার্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সের পার্ট। এই এরপরে আমরা কি করছি, যে ট্রু ভ্যালু বের করতে গেলে তাহলে আমরা দেখছি R = আমরা RM অন মাইনাস অ্যামিটারের রেজিস্ট্যান্স। হ্যাঁ, এরপরে আমরা রিলেটিভ এররের একটা এক্সপ্রেশন দাঁড় করাইছি। এই সেম কাজ আমরা ফিগার বি এর জন্য করব। তো এখানে তখন আমাদের R = V/I, এখানে ভোল্টেজের দুইটা পার্ট আসবে না, এখানে আসবে কার বলো, কারেন্টের দুইটা পার্ট আসবে। একইভাবে এখানে RM2 হবে, এটা এখান থেকে তুমি ট্রু ভ্যালু বের করবা, করার পরে এপসাইলন বি ডিটারমাইন করে আমরা কি লিখছি, কনসিডার করছি যে যে দুইটা ক্ষেত্রেই ইররটা ইকুয়াল হবে কোন কন্ডিশনে, সেইটা অ্যাপ্লাই করে আমরা R কি পাচ্ছি, স্কোয়ার রুট অফ RA RV। এটাই হচ্ছে আমাদের সেই
ফাইনাল ইকুয়েশন যেটা থেকে আমরা ডিসিশনটা মেক করব। এখন আমার টেস্ট রেজিস্ট্যান্স বা আননোন রেজিস্ট্যান্স যদি এই ফর্মুলা দিয়ে ডিটারমাইন করা ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা ফিগার 1 ইউজ করব, অর্থাৎ ভোল্টমিটার আগে থাকবে অ্যামিটার পরে থাকবে, আদারওয়াইজ সেকেন্ড অপশন। মোটামুটি বোঝা গেছে জিনিসটা কি? পারা যাবে? অ্যামিটার ভোল্টমিটার মেথড তাহলে আমাদের কিভাবে অ্যাপ্লাই হবে এটা জিনিসটা বুঝতে পারছো এখন? তাহলে তোমরা যে প্রথমে বলছিলে, একজন বলছিলে যে আমাদের ফিগার 1, একজন বলছিল আমরা ফিগার 2 অর এ অর বি, তাহলে দুইজনেই কিন্তু কারেক্ট। হ্যাঁ, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে কোন কনফিগারেশনটা তুমি চুজ করবা। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে? স্যার কন্ডিশনটা আরেকবার যদি রিপিট করা যেত। আচ্ছা, কন্ডিশনটা এখানে লেখা আছে, তুমি নিজেই পড়লেও বুঝতে পারবা। একটু দেখো এই ফিগারটা, সরি এই ইকুয়েশনটা তো তুমি বুঝতে পারছো তাই না? এই যে অ্যামিটার আর ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে যে ইকুয়েশনটা, ফাইনাল রেজিস্ট্যান্স যে ইকুয়েশন, এটা দেখছো? এই ভ্যালু দিয়ে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইউজ করে তুমি একটা রেজিস্টিভ ভ্যালু পাবা। ওই রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে সাপোজ আমি নিউমেরিক্যাল এক্সাম্পল নিই, তাহলে তোমরা বুঝবা। সে আর এ আর আর ভি ধরে আমরা পাচ্ছি 2 কিলো ওহম। বি কেয়ারফুল, দেখো এটা একদম কিন্তু একেবারেই এক্সাম্পল দেওয়ার জন্য আন্দাজে আমি একটা মান ধরে নিয়েছি। হ্যাঁ, এটার কিন্তু কোনো ফিজিবিলিটি নাই। তোমাদের মনে হতে পারে স্যার ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স তো অনেক বেশি, আপনি 2 কিলো ওহম কেমনে ধরলেন? এই দুইটার কম্বিনেশনে গুণফলের স্কয়ার রুট করে রেজাল্ট। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি। আচ্ছা, একটু বড় করেই ধরি সংখ্যাটা সেফ সাইডে থাকার জন্য। সে ধরলাম 20 কিলো ওহম। এখন খেয়াল করো, এবার তুমি যে রেজিস্ট্যান্সটা আননোন, যার ভ্যালু তুমি মেজার করবা, হ্যাঁ, তুমি মোটামুটি আইডিয়া আছে যে এই আমার এই রেজিস্ট্যান্সটার রেঞ্জ 10 কিলো ওহম, এমন অর্ডারের রেজিস্ট্যান্স। তাহলে বলো তো আমার টেস্ট রেজিস্ট্যান্সটা আমার এই ইকুয়েশন দ্বারা ফাইন্ড আউট করা ভ্যালু থেকে ছোট, তাহলে কোনটা আমাদের চুজ করতে হবে? ফিগার বি, অপশন বি, যেখানে কি হবে অ্যামিটার আগে থাকবে, ভোল্টমিটার সিরিয়ালে পরে থাকবে। আর যদি তোমার এই ইকুয়েশন দ্বারা ফাইন্ড আউট করা ভ্যালু থেকে তোমার যেটা তুমি কি করবা, ফাইন্ড আউট করবা যে রেজিস্ট্যান্সটা, হ্যাঁ, সে এটা হচ্ছে তুমি জানো অ্যারাউন্ড 25 কিলো। অর্থাৎ এই রেজাল্টের থেকে আমার টেস্ট রেজিস্ট্যান্সটা বেশি, এই যে যেটা বলা আছে গ্রেটার। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফিগার 1 এর এ, অর্থাৎ প্রথম ফিগারটা ইউজ করতে হবে। এটা কোশ্চেন যে করছো সে কি বুঝতে পারছো এখন কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই হবে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপাতত আমাদের এখানে আর জটিলতার কিছু নেই। এখান থেকে কি পড়তে হবে তোমরা বুঝতে পারছো যে এই যে লাস্টের ইকুয়েশনটাই গুরুত্বপূর্ণ আর এই কনসেপ্টটা একটু তোমাদের দরকার। আচ্ছা, এরপর দেখো হুইটস্টোন ব্রিজ পড়ে আমরা খুব দ্রুত এখান থেকে মুভ করবো, কারণ হুইটস্টোন ব্রিজ আমাদের কাছে খুব পরিচিত, এটা নিয়ে আমরা নতুন করে তেমন কিছু বলবো না। তো হুইটস্টোন ব্রিজ কাকে বলে এটা বললে কিন্তু আমাদের কেউ বলতে পারে না। এর ফরমেশন আমাদের চোখের সামনে ভাসে, কিন্তু এটা কিভাবে কনস্ট্রাক্ট হয় বা হুইটস্টোন ব্রিজের যদি ডেফিনিশন চাওয়া হয় অনেকেই বলতে পারে না। তো তোমরা আজকে একটু শুনে রাখো এতটুকু, যে 4টা রোধকে হ্যাঁ শ্রেণীবদ্ধভাবে কি করতে হবে, সন্নিবিষ্ট করতে হবে এমন ভাবে যাতে করে প্রথমটার প্রথম প্রান্ত এবং একেবারে কি হবে বলো, চতুর্থ রোধের শেষ প্রান্ত এটা মিলে একটা লুপ ফর্ম করে। তাহলে আমরা সেই ফরমেশনকে একটা হুইটস্টোন ব্রিজ বলতে পারবো। এরপরে অবশ্য আমাদের দুইটা বিপরীত বিন্দুর মাঝে একটা গ্যালভানোমিটার প্লেস করতে হয়। হ্যাঁ, সেটা তুমি কোন দুইটা বিপরীত বিন্দুর মাঝে গ্যালভানোমিটার প্লেস করবা এবং কোন দুইটা বিপরীত বিন্দুর মাঝে ভোল্টেজ অ্যাপ্লাই করবে এটা তোমার ব্যাপার, এটা কোনো ফিক্স নাই। যদি তুমি এইখানে গ্যালভানোমিটার অ্যাপ্লাই করো তাহলে এই দুইটার মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করবা, আর ভাইস ভার্সা, যে এইখানে যদি গ্যালভানোমিটার প্লেস করো তখন তোমাকে অপর দুই বিপরীত বিন্দুর মাঝে তোমাকে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে সহজ কথায় গ্যালভানোমিটার, সরি আমরা যেটাকে বলছি হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ হুইটস্টোন ব্রিজ কাকে বলবো, যে 4টা রোধকে শ্রেণীবদ্ধ হবে, খেয়াল করো শ্রেণীবদ্ধ হবে, সিরিজ কানেকশন কিন্তু এমন ভাবে
বদ্ধভাবে কানেকশন দিতে হবে যেন প্রথমটার প্রথম প্রান্ত এবং চতুর্থটার শেষ প্রান্ত একসাথে কানেক্টেড হয়ে একটা লুপ ফর্ম করে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টকে আমরা হুইটস্টোন ব্রিজ বলতে পারবো। এবং সেই অ্যারেঞ্জমেন্টে যে কোনো দুইটা বিপরীত বিন্দুর মাঝে একটা গ্যালভানোমিটার এবং অপর দুইটা বিপরীত বিন্দুর মাঝে একটা ভোল্টেজ সোর্স। কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, হুইটস্টোন ব্রিজ তোমরা সবাই জানো যে দেখো এই যে এই দুইটা পয়েন্ট বি এবং ডি, এই দুইটা পয়েন্টে যদি ভোল্টেজ সমান হয় তাহলে কি হবে বলতো? বিভব যদি পার্থক্য না থাকে, বিভব পার্থক্য যদি 0 হয় অথবা ভোল্টেজ যদি সমান হয়, যেমন উচ্চতার পার্থক্য না থাকলে পানি কোনো দিকে গড়ায় বা কোনো লিকুইড ডাইনে বামে কোথাও গড়াবে? গড়াবে না। ঠিক একই রকম বিভবের পার্থক্য যদি না থাকে, অর্থাৎ বিভব যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু বি থেকে ডি এর দিকে বা ডি থেকে বি এর দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এই যে বি এবং ডি দুই পজিশনের ভোল্টেজ ভিবি এবং ভিডি এই দুইটা ইকুয়াল হয় কখন? এটা ধরে নিয়ে যে ভি বি ইজ ইকুয়াল টু ভিডি, এইটা ইকুয়াল ধরে নিয়ে আমরা সিম্পলিফাইড করে লাস্টে আমরা হচ্ছে গ্যালভানোমিটারের নাল পজিশন অর্থাৎ সাম্যাবস্থার কন্ডিশনটা পাই। কেমন? পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর ওভার এস। এই কন্ডিশনটা কিভাবে ফাইন্ড আউট করা যাচ্ছে এটা কি তোমরা অনুমান করতে পারতেছো? এই যে দুইটা পয়েন্টের ভোল্টেজ কি সমান ধরে নিয়ে এই জিনিসগুলো তোমরা এর আগে দেখছো। তো এখান থেকে তোমাদের আর আমি ডেরিভেশন নিয়ে এতটা ডিপলি আর দেখার জন্য প্রেসার দিব না আপাতত। তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর লার্নিং। সবাই একটু দেখো ব্যালেন্স কন্ডিশন কি ধরে নেওয়া হচ্ছে। সবাই একটু এখান থেকে যদি খেয়াল করো যে এই যে দেখো ভোল্টেজ সমান ধরে ধরে আমরা এই যে 1 মিনিট আমাদের ব্যালেন্স কন্ডিশনের পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, হ্যাঁ এখানে দেখানো হয়েছে। এই যে দেখো এইটা কিভাবে পাওয়া যায় এটা এখানে দেখানো হয়েছে। তো এটা দুইভাবে করা যায়। কারেন্ট সমান ধরে নিয়ে করা যায়, ভোল্টেজ সমান ধরে নিয়ে করা যায়। কারেন্ট সমান ধরে নিয়ে করতে গেলে কি করতে হবে বলো তো? কি কনসিডার করতে হবে তোমাকে এখানে? গ্যালভানোমিটারের ব্যালেন্স কন্ডিশন যদি তুমি এখান থেকে বলতে চাও, আমি তো বললাম ভোল্টেজের রেসপেক্টে। তুমি যদি বলো কারেন্ট দিয়ে কেউ এই ডেরিভেশনটা করবে, তাহলে বলো এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট এইদিকে আসবে না বা এদিক থেকে এইদিকে যাবে না। এর সত্য কি? I1 ইজ ইকুয়াল টু কি হবে? I3। দেখো এই কারেন্ট যা এই কারেন্ট সেম, অর্থাৎ কোনো কারেন্ট ডিভিশন হচ্ছে না, অর্থাৎ এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না। একইভাবে I2 ইজ ইকুয়াল টু I4। এটা যদি তুমি কন্ডিশন আরোপ করো তাহলে বোঝা যাচ্ছে না যে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না বা আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় আছে। দুইভাবে এই ডেরিভেশন করা যায়। আমাদের এখানে কারেন্ট সমান ধরে নিয়ে দেখো ওরা এই ডেরিভেশন গুলো করছে, I1 আর I3 সমান ধরছে আর I2 আর I4 সমান ধরে নিয়ে। যাই হোক, এখানে এত কথা আমাদের আর না বললেও চলবে আশা করি। তো এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনের যে লাস্ট শর্ত বা কন্ডিশন আমরা পাই, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর ওভার এস। তো এখান থেকে আমরা মোটামুটি গ্যালভানোমিটার হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা কিভাবে আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হয় আমরা সবাই জানি। আচ্ছা তোমরা একটু বলো তো যে আমরা কিভাবে আননোন রেজিস্ট্যান্সটাকে আমরা চতুর্থ বাহুই আমরা প্রেফার করি, তো চতুর্থ বাহু বা যে কোনো বাহু হিসেবে ব্যবহার করে কিভাবে অন্য বাহুগুলো বা অন্য যে কোনো একটা বাহুকে আমরা কি করি? ক্যালিব্রেট করে ব্রিজটাকে সাম্যাবস্থায় নিয়ে এসে এই সত্য আরোপ করি, করে আমরা আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করি। এই প্রসেসটা নিয়ে কারোর কোনো ঝামেলা নেই তো? থার্ড ইয়ারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এই কনসেপ্ট নিয়ে ঝামেলা থাকার কথা না। এই প্রসেসটা অ্যাটলিস্ট আমরা সবাই জানি, ইন্টারমিডিয়েট থেকেই জানি। তো এখানে হুইটস্টোন ব্রিজের সেন্সিটিভিটি নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, এটা তোমরা পড়বা, একটু রিডিং কনসেপ্ট নিবা। তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, আচ্ছা তোমরা কি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন ল্যাব করছো? তোমাদের ল্যাব তো অফার হয় নাই তাই না? এটা দেয়নি এখন। এটা তোমাদের আর অফার হবে না, ঠিক আছে? মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন ল্যাবটা আমরা অবসোলেট করে দিয়েছি। তোমাদের আগের সেমিস্টার পর্যন্ত কিন্তু থিওরি এবং ল্যাবরেটরি আমি নিয়েছিলাম, আমি থিওরি পড়াইছিলাম, আবার ল্যাবরেটরিও আমিও তাদেরকে নিয়েছিলাম। তোমাদের বড় ভাই দেখে তো ছিল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন মানে ছিল তোমাদের আগের ব্যাচ পর্যন্ত ছিল, এই সেমিস্টার থেকে এটা অবসোলেট করে দেওয়া হয়েছে। তো ওখানে আমাদের যে গ্যালভানোমিটারে সেন্সিটিভিটি নিয়ে আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল,
সেখানে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, গ্যালভানোমিটারের সেন্সিটিভিটির এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি সেখানে। এই যে এই ফর্মুলাটা ব্রিজ সেন্সিটিভিটি এসবি, এই যে এই ফর্মুলাটা সেখানে অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল। তো যাই হোক, তোমরা যেহেতু ল্যাবরেটরি করো নাই, তোমাদেরকে আপাতত আর এদিকে আমরা বিস্তারিত কিছু না বলি। তোমরা শুধুমাত্র এই যে ডেসক্রিপটিভ যে কথাবার্তাগুলো বলা আছে, হ্যাঁ, হুইটস্টোন ব্রিজের সেন্সিটিভিটি একটা গুরুত্বপূর্ণ জিনিস কেন, সেগুলো তোমরা একটু এখান থেকে পড়বা আপাতত। আর এই যে সেন্সিটিভিটির ডেরিভেশন, হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, বেশ একটু 5-6 লাইনের একটু বড় ডেরিভেশন। তো এই ডেরিভেশন তোমাদের আপাতত এক্সামের জন্য পড়ার দরকার নাই, হ্যাঁ। তবে লার্নিং এর জন্য অবশ্যই তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এখান থেকে দেখবা যে হুইটস্টোন ব্রিজের সেন্সিটিভিটি কিভাবে ডিরাইভ করা হয়। এটা মুখস্থ করার দরকার নাই ধরে, জাস্ট লার্নিং এর জন্য দেখবা আপাতত। আচ্ছা, এই আপাতত তোমরা বাকি ডেরিভেশন সবকিছু তোমরা স্কিপ করতে পারো, এখান থেকে এটা পড়বা। হুইটস্টোন ব্রিজের কিছু লিমিটেশনস আছে, তো এই লিমিটেশন গুলো পড়বা। যেমন কি, এটা দিয়ে প্রিসাইসলি মেজার করা যায় ফিউ ওহম টু সেভারাল মেগা ওহম। এর থেকে খুব বেশি ছোট বা খুব বেশি বড় মানের রোধ আমরা এটা দিয়ে মেজার করতে পারি না। কারণ কি, তখন আমাদের সেন্সিটিভিটিতে, ব্রিজের সেন্সিটিভিটিতে একটা ইফেক্ট পড়ে। যাই হোক, আপাতত তোমরা শুধু এখান থেকে লিমিটেশনটা পড়বা, আর ব্রিজ সেন্সিটিভিটিটা কিভাবে ডিরাইভ করছে এটা একটু তোমরা লার্নিং এর জন্য এখান থেকে একটু দেখবা যে ডেরিভেশনটা কিভাবে করা হলো, অনেক কিছু শিখতে পারবা। আর হুইটস্টোন ব্রিজের সেন্সিটিভিটিটা গুরুত্বপূর্ণ কেন এবং এটার তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি, এটা এখানে লেখা আছে, একটু পড়বা। আর আপাতত হুইটস্টোন ব্রিজের কনফিগারেশনটা কেমন, ব্যালেন্স কন্ডিশনটা কিভাবে আমরা পেতে পারি, এই সূত্রটা কিভাবে ডিরাইভ করা হয়, এই কনসেপ্টগুলো একটু জাস্ট তোমরা মাথায় রাখলে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যাই হোক, এখান থেকে আমরা আর বিস্তারিত কিছু পড়বো না, দরকার নেই। আপাতত তোমাদের উপরে বেশি প্রেশার হয়ে যাবে, এই জন্য আমি বেছে বেছে তোমাদেরকে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাবো। আচ্ছা, এখন মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে যে আমাদেরকে কি কি প্রবলেম ফেস করতে হয় একটু দেখো সবাই। প্রিসিশন মেজারমেন্ট অফ মিডিয়াম রেজিস্ট্যান্স। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করো, এখান থেকে কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইন কেস অফ মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্ট উইথ হুইটস্টোন ব্রিজ, দ্য ফলোয়িং ফ্যাক্টরস শুড বি টেকেন ইনটু কনসিডারেশন। হুইটস্টোন ব্রিজ দিয়ে মেজারমেন্ট করতে যে আমাদের ইরর হয়, কি কিরকম ধরনের ইরর সব একটু দেখো। রেজিস্ট্যান্স অফ দ্য কানেক্টিং লিড, তো এই যে আমাদের নোন যে রেজিস্ট্যান্স গুলোকে কানেক্ট করতে আমরা যে কানেক্টিং লিড বা ওয়্যার গুলো ইউজ করি, এইগুলোর জন্য একটা ইরর ইন্ট্রোডিউস হয়। থার্মো ইলেকট্রিক ইফেক্ট, হ্যাঁ, এই যে আমাদের কি হয় বলতো, থার্মো ইলেকট্রিক ইফেক্ট জানি আমরা সবাই, থার্মো ইলেকট্রিক ইফেক্ট, এই থার্মো ইলেকট্রিক ইফেক্ট জানি না আমরা, বাড়লে স্যার রেজিস্ট্যান্স বাড়ে ওইটা স্যার। কোনটা কোনটা স্যার তাপমাত্রা বাড়লে যে হচ্ছে পদার্থের রেজিস্ট্যান্সটা বাড়ে আর কি। এই তোমরা থার্মো ইলেকট্রিক ইফেক্ট ভুলে বসে আছো, একটু ওয়েট করো, তোমাদেরকে একটু দেখাই কিছু একটা। এইসব সিম্পল জিনিসগুলো কেন ভুলে যাবো আমরা। দেখো, আমাদের দেখি তো এখানে কোনো ইন্টারেস্টিং ফিগার পাওয়া যায় কিনা, তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবা। যদিও এখানে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ডিপ ফিগার এখানে আঁকানো আছে, সহজে তোমরা বুঝবা না। যাই হোক, এখন দেখো সহজ কথায়, আমাদের থার্মোইলেকট্রিক ইফেক্ট কি, আমরা টেম্পারেচারকে বা মনে করো যে হিট ডিফারেন্সকে আমরা কি ভোল্টেজে কনভার্ট করতে পারি না। যেমন কি এখানে কি লেখা আছে দেখো, থার্মোকাপল আমরা ইউজ করছিলাম, ওটার অ্যাপ্লিকেশন মতো নাকি স্যার? কাইন্ড অফ ওইরকম, তবে একটু সামান্য পার্থক্য আছে, একটু দেখো। The thermoelectric effect is the direct conversion of temperature differences into electric voltage and vice versa using a thermocouple। দেখছো, ওইটাই তুমি যেটা বলছো ওইটাই। তো থার্মোইলেকট্রিক ইফেক্ট আমরা থার্মোকাপলে ব্যবহার করি স্পেসিফিকলি, হ্যাঁ। তবে থার্মোইলেকট্রিক কনসেপ্টটা আরো ব্রড ইন জেনারেল। যাই হোক, তো থার্মোইলেকট্রিক ইফেক্ট কি, সহজ কথায় টেম্পারেচারের কারণে একটা ভোল্টেজ সেখানে জেনারেট হইতে পারে,
তার জন্য একটা ইফেক্ট আমাদের সার্কিটে করতে পারে। আপাতত এতটুকু মনে রাখো তোমরা। টেম্পারেচার ইফেক্ট, অনেকক্ষণ ধরে বিডিস কানেকশন দিয়ে রাখছো ভোল্টেজ সাপ্লাই দিয়ে, তাহলে এই যে প্রত্যেকটা রোদ বা সবকিছুর মধ্য দিয়ে দেখা যাচ্ছে লিকেজ কারেন্ট ফ্লো হওয়া বা অন্য কোনো কারণে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। হ্যাঁ, জুল হিট ফর্মুলা অনুসারে, হ্যাঁ, জুলের তাপীয় ক্রিয়া H সমান কি I² RT। যে কোনো কন্ডাক্টর এই ফর্মুলা অনুযায়ী কি হয়, উত্তপ্ত হয়। হ্যাঁ, জুলের তাপীয় ক্রিয়া তোমরা পড়ে আসছো, জুল হিট ইফেক্ট নামে। তো টেম্পারেচারের একটা ইফেক্ট সেখানে পড়ে। আবার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, কন্ট্যাক্ট মেক করার জন্য আমাদের কিন্তু একটা সেখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম করে। হ্যাঁ, তো ইন প্রিসিশন measurement the accurate comparisons are made on an equal ratio bridge with a fixed standard nominally equal to the resistance under test। তার মানে আমাকে বলা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজের থেকেও আরো কিছু কনফিগারেশন আছে যেখানে আমরা কি করতে পারি, এই যে ইফেক্ট গুলাকে আমরা মিনিমাইজ করতে পারি। তো তারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে দেখো ক্যারি ফস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। ইন্টারেস্টিং একটা নাম, ক্যারি ফস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। তো এটাকে আজকে দেখাবো নাকি নেক্সট দিনের জন্য রাখবো? অল্প অল্প করলে ক্লাস বেশি লাগবে। তোমরা যদি একটু প্রেসার নাও তাহলে আমরা অল্প ক্লাসে এগুলো শেষ করে দিব, সমস্যা নেই, তোমাদের উপরেই ডিপেন্ড করছে। যদি তোমরা মনে করো যেটা স্যার পরের দিন পড়বো, অল্প অল্প করে পড়ি প্রতিদিন বা আধা ঘন্টা 45 মিনিট করে, তাহলে আমাদের জন্য বেটার হয়, তাহলে থাকুক, সমস্যা নেই, আমি তোমাদের উপর প্রেসার দেবো না, অ্যাজ ইউ লাইক। আজকে পড়লে আমাদের কি অল্প হইলে স্যার শেষ করে দিলে ভালো, মানে ছোট যদি হইতো। আচ্ছা, আমি একটু মাস পিপলের কমেন্ট চাচ্ছি, মানে ম্যাক্সিমাম মানুষ কি চাচ্ছ তোমরা? স্যার শেষ করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে আমরা মিডিয়াম রেজিস্ট্যান্সের পার্টটুকু আজকে শেষ নামাই। হ্যাঁ, সমস্যা নেই, আমি খুব দ্রুতই মেইন কথাগুলো বলে দিচ্ছি, এখানে কঠিন কিছুই না। হুইটস্টোন ব্রিজ ইউজ হচ্ছে, কিন্তু একটুখানি মডিফিকেশন করছি, খুব সামান্য মডিফিকেশন, দেখো এই এতটুকু মডিফিকেশন, আর কিছুই না। তো আমি খুব অল্পেই ছেড়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি খুব অল্পে আমরা এটাকে শেষ করে ফেলতে পারবো। দেখো এখানে নতুন কোনো কিছুই না, দেখবা যে ফর্মুলাগুলো ইউজ হয়েছে, প্রথমে আমি তোমাদেরকে বলছি যে আমরা মেজারমেন্টের যে জিনিসগুলো পড়বো, দেখবা যে কোথাও দেখো সাপোজ আমরা যে ট্রান্সডিউসার পড়ছি, এখানে একটু তোমরা নতুন নতুন কনসেপ্ট শিখছো, বাট অ্যানাদার জায়গাগুলোতে সব জায়গায় দেখছো তোমরা ওই ঘুরে ফিরে আমাদের ইলেকট্রিসিটির যে ওহমস ল, ভোল্টেজ ডিভাইড, কারেন্ট ডিভাইড, এইসব কনসেপ্ট ইউজ করা হয়েছে, এখানেও তাই, নতুন কিছুই না। তো সবাই একটু খেয়াল করো, ক্যারি ফাস্টার স্লাইড ওয়্যার ব্রিজে কি বলছে, রেজিস্ট্যান্স P and Q are adjusted so that the ratio P by Q is approximately equal to the ratio R over S। সবাই একটু খেয়াল করো, ক্যারি ফাস্টার স্লাইড ওয়্যার ব্রিজে আমাদের বেসিক হুইটস্টোন ব্রিজের থেকে কি মডিফিকেশন করা হলো, কন্ট্যাক্ট ওয়্যার বা কানেক্টিং ওয়্যারের যে লিড, এদের রেজিস্ট্যান্সের ইফেক্টটাকে মিনিমাইজ করার জন্য সবাই একটু খেয়াল করো, এখানে কি করছি দেখো তো, আমরা এই যে ডি পজিশনটা একবার এই যে পজিশন এল অন ডিস্টেন্স, সবাই একটু খেয়াল করো, এতটুকু ডিস্টেন্সে থাকতে পারে অথবা এতটুকু ডিস্টেন্সে থাকতে পারে, দুইটা ভিন্ন কেসে। তো আপাতত সেখানে আমরা যাওয়া পর্যন্ত তোমরা এটা মাথা থেকে বের করে দাও, আমি আরো বিস্তারিত তোমাদেরকে বলবো, সমস্যা নেই। দেখি তো, হ্যাঁ এখন আমাদের জন্য এটা পারফেক্ট। তো ক্যারি ফাস্টার স্লাইড ওয়্যার ব্রিজ, এটা দিয়ে আমরা মিডিয়াম রেজিস্ট্যান্সকে আরো প্রিসাইসলি মেজার করতে পারবো। তো সবাই খেয়াল করো, এইটা কি এইখান থেকে এতটুকু, এই যে নতুন এখানে আমরা একটু নতুন ভাবে কনসিডার করছি, এইটা আমরা কনসিডার করব যে কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স, কি বলো, এটা কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্সকে আমরা এই যে এতটুকু ওয়্যারের রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানে সিমুলেট করব। সবাই একটু কেয়ারফুলি শুনবা, তাহলে কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্সের ইফেক্টটুকু যদি আমরা আমাদের মেজারমেন্ট থেকে আমরা এক্সক্লুড করে দিতে পারি, পরিহার করতে পারি, তাহলে আমাদের মেজারমেন্টটা আরো বেশি প্রিসাইজ হবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে এই যে এখানে এল, ক্যাপিটাল এল ডিস্টেন্স বা এল লেন্থের একটা সামান্য রেজিস্ট্যান্স আমরা এখানে কনসিডার করছি, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ওয়্যারের রেজিস্ট্যান্স, বি কেয়ারফুল। এখন ফার্স্টের কন্ডিশনটা সবাই একটু শুনো, কি বলা হলো বলতো, যে আমরা প্রথমে পি এবং কিউ কেমন ভাবে অ্যাডজাস্ট করব
যাতে করে আমরা তো জানি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি হুবহু সেম হবে না, মোটামুটি ইকুয়াল হবে, এরকম ভাবে আমরা এটাকে ক্যালিব্রেট করবো। লেট, এবার দেখো লেট ব্যালেন্স পয়েন্ট ডি is obtained at a distance L1 as shown in figure 4। তাহলে প্রথমে এই যে P by Q is equal to R over S, এই অ্যাপ্রক্সিমেট এই রেশিওটা মেনটেন করতে আমি ধরে নিচ্ছি যে আমার যে ডি পয়েন্ট এটা কোথায় আমরা পাচ্ছি প্রথম কেসে, সবাই একটু খেয়াল করবা, এই যে এই জায়গাটাতে আমরা ডি কে এইখানে রেখে আমরা এই প্রথম ক্ষেত্রে এই ব্যালেন্স পয়েন্টটা পাচ্ছি। বি কেয়ারফুল, এই পরের এই অংশটুকু কিন্তু পরে, এবং সেটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে এইদিকে এল অন ডিস্টেন্সে। তাহলে এখান থেকে আমাদের সংক্ষেপে তাহলে জেনে রাখতে হবে কি, যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, এই কন্ডিশনটা আমরা মোটামুটি অর্জন করার জন্য ধরে নিচ্ছি যে গ্যালভানোমিটারের এই প্রান্ত ডি এটা হচ্ছে এই পয়েন্টে রেখে আমরা ব্যালেন্সটা পাচ্ছি, এবং সেটা টেস্ট এন্ড বা রেফারেন্স এন্ড থেকে কতটুকু দূরত্বে, এল অন দূরত্বে। ওকে, দেখি এবার কি বলছে ওরা। হ্যাঁ, এবার দেখো দেয়ারফর অ্যাট ব্যালেন্স কন্ডিশন, এই যে একটা ইকুয়েশন যদি তোমরা লেখা শিখে যাও বাকি সবকিছু তোমরা পেরে যাবো। একটু আমরা মিনিমাইজ করি, এই দেখো তো এই ইকুয়েশনটা কিভাবে লিখছে, তোমরা কি ইকুয়েশন এবং ফিগারটা একই সাথে দেখতে পাচ্ছ? ইকুয়েশন এবং ফিগার, প্রথম লাইন, ইকুয়েশনের প্রথম লাইন এবং ফিগার একই সাথে দেখতে পাচ্ছ এখন তোমরা? জি স্যার। জি স্যার। এবার বলো তো কিভাবে লেখা হলো এই ইকুয়েশনটা। এখানে তো আমাদের দেখো এই কানেক্টিং ওয়্যারের লিডের রেজিস্ট্যান্স হয় আর এর ভাগে যাবে এক অংশ, আর এক অংশ যাবে এস এর ভাগে। হ্যাঁ, তো রেজিস্ট্যান্সের সাথে তো লেন্থ যোগ করা যায় না, আমাদের এখানে ছোট হাতের আরটা হচ্ছে পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স। তাহলে আর কি, আর এর পরিচয়টা সব একটু বলো। রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, প্রতি একক তারের দৈর্ঘ্যের রোধ। তাহলে এল অন দৈর্ঘ্যের রোধ কত হবে বলো? এল অন দৈর্ঘ্যের জন্য ইকুইভ্যালেন্ট রোধ কত হবে? এল অন গুণ আর। আর বাকি অংশটুকু এল অন এর পরে ক্যাপিটাল এল এর যে বাকি অংশ, এই অংশটুকুকে আমরা কি নামে রাখতে পারবো বলো? এল মাইনাস এল অন। ক্যাপিটাল এল থেকে এল অন বাদ দিলেই আমরা কি বাকি অংশটুকু পেয়ে যাব না? এই পাশের এই অংশটুকু পেয়ে যাব। সেই অংশটুকু রেজিস্ট্যান্স কত হবে? এল মাইনাস এল অন এর সাথে কি গুণ হবে? জাস্ট আর। এই পার ইউনিট রেজিস্ট্যান্সটা আর না আমাদের, তার মানে কি প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আর। ঐকিক নিয়ম অ্যাপ্লাই করলে তোমরা এটা বুঝতে পারবে। হ্যাঁ, তার মানে সহজ কথায় এল অন দৈর্ঘ্যকে তার সমতুল্য রোধে কনভার্ট করে ফেলছি। এল মাইনাস এল অন এইটুকু দৈর্ঘ্যকে তার সমতুল্য রোধে আমরা কনভার্ট করে ফেলছি। এবার তো তোমাদের বলতে পারা উচিত, কারণ ডি পয়েন্টটা যেখানে আছে তার লেফট সাইডে হচ্ছে আর এর ভাগে চলে যাবে, আর রাইট হ্যান্ড সাইডটুকু এস এই রোধের ভাগে চলে যাবে। তাহলে দেখো এই ইকুয়েশনটা আমি তোমাদেরকে এই ব্রিজের পাশেই লিখে দেখাচ্ছি, দেখো তো তোমরা বোঝো নাকি। একটা লাইন বুঝতে পারলেই বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেখো দরকার নেই এখান থেকে, দেখো সাপোজ এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, তাহলে কি হবে? ইজ ইকুয়াল টু এই বাহু ডিভাইডেড বাই এই বাহু। সবাই খেয়াল করো, ডান বাম করেও লেখা যায়, আবার চাইলে উপর নিচ করেও লেখা যায়, দুইটা অপশন। সবাই খেয়াল করো, ডান বাম করে লিখলে দেখো পি বাই কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো? আর বাই এস। অথবা আরেকভাবে লিখতে পারো তুমি পি বাই আর, হ্যাঁ উপর নিচ করে পি বাই আর লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড কিউ বাই এস। দুইটাই সেম জিনিস, যেভাবে তুমি কমফোর্ট ফিল করো সেভাবে এই কোশ্চেনগুলো তোমরা লিখবা, কোনো সমস্যা নেই। এখন আমাদের এই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে লিখবো একটু বলি। আমরা পি বাই কিউ, তাহলে আমরা এইভাবে লিখছি, তাহলে কি হবে? এই পাশ ডিভাইডেড বাই এই পাশ। এবার বলো আর এর সাথে কি যোগ হবে? এই এল অন ডিস্টেন্স, কারণ কি এই পয়েন্ট এখন এইখানে না, তাহলে এই অংশটুকু এখন কার ভাগে চলে গেছে বলো? আর এর ভাগে। তাহলে আর এর সাথে কি হবে? এল অন আর, বুঝছো? আর এই যে এই পরের অংশটুকু, এই অংশটুকু এখন কার ভাগে চলে গেছে? এস এর ভাগে। একদমই তাই। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এ হতো, তো আর এর সাথে একটা অংশ যোগ হচ্ছে, সেইটুকু আমি আর এর ভাগে দিয়ে দিলাম। আর এস এর ভাগে কতটুকু পড়ছে বলো? ক্যাপিটাল এল থেকে এল অন বাদ দিলে ইনটু আর, এটা না?
এইবার দেখো তো চেনা চেনা লাগে কিনা। এই যে এই কোয়েশন, এটা কোনো বিষয় বলো, এই লেখা যাবে না এটা? বলো, আরেকবার যদি ব্যাখ্যা করার প্রয়োজন হয় আমি এটা আরেকবার লিখবো প্রথম থেকে, সমস্যা নেই, বলো। বুঝতে পারলেও বলো, না বুঝতে পারলেও বলো। এই কি ব্যাপার, ঘুমাই পড়ছো নাকি সবাই? না স্যার, শুনতেছি। আচ্ছা, তাও বলো যে এই ইকুয়েশনটা কি লেখা যাবে এভাবে? বুঝতে জি পারছো? স্যার। তো ধরে নিলাম আমি যে এটা তোমরা সবাই বুঝতে পারছো। এটা বুঝতে পারার মতোই, না বুঝতে পারার মতো কিছুই না। তুমি যদি একটু মন দিয়ে শোনো তাহলে তোমরা বুঝতে পারবা, মানে নিজে নিজে বসলেও দেখতে মানে ধরতে পারবা এটা। এবার দেখো কি করা হয়েছে, পি বাই কিউ প্লাস ওয়ান এই আকারে নিয়ে আসার জন্য। তাহলে এই পাশেও কি হবে, প্লাস ওয়ান। এরপরে তুমি কি করবা, হোল জিনিসটা লসাগু করে আমরা দেখো এই যে আর প্লাস এল অন আর, এইটুকু তো উপরে ছিলই, আর এই যে একের সাথে গুণ হয়ে আমাদের এই জিনিসটা, হরের এই জিনিসটা পুরো আবার এইখানে চলে আসছে। দেখছো, এস প্লাস এল মাইনাস এল অন ইন্টু আর। তার মানে সহজ কথায় উভয় পক্ষে এক যোগ করে তুমি এটাকে সিম্পলিফাইড করবা। করলে আমরা এই যে ইকুয়েশন 35 পেয়ে যাব। স্যার আর এক কেন আর যোগ করলাম? এক যোগ করছে একটা উদ্দেশ্য আছে আমাদের, এই যে কাটাকাটি করে যাতে উপর নিচ আমরা ভাগ করে আমাদের সুবিধাজনক একটা ফর্মে, এই ফর্মে যাতে করে আমরা নিয়ে আসতে পারি। আমাদের পার্থক্য হচ্ছে এস আর আর। হ্যাঁ, আর এবং এস এদের দুইজনের বিয়োগফল আকারে, হ্যাঁ, এই দুইটা বাহুর ডিফারেন্স আকারে আমরা একটা রেজাল্ট আনতে চাচ্ছি। একটা সার্টেন জায়গায় যেতে চাই, তার জন্য এটা করছি। অনেক সময় আমরা এরকম করতাম না ছোটকালে, যোজন করতাম, বিয়োজন করতাম, বা কোনো সময় যোজন বিয়োজন উভয়ই করতাম। এটা হচ্ছে আমরা সিচুয়েশন লাগলে, একটা টার্গেট থাকলে সেই জায়গায় যাওয়ার জন্য যেটা করার প্রয়োজন আমরা সেটা করতাম। তো জাস্ট এটা সেই উদ্দেশ্যে করা, আর কোনো কিছু না। বুঝতে পারছো? যাই হোক, জি আর স্যার। ইজ দ্য রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দ্য স্লাইড ওয়্যার। হ্যাঁ, দেখো স্লাইড ওয়্যার নামটা কেন তোমরা এখন বুঝতে পারতেছো, কারণ কি এই জিনিসটা দেখো এই বরাবর স্লাইড করতে পারে। হ্যাঁ, স্লাইড করতে পারে, স্লাইডিং একটা পার্ট, এই জন্য এটাকে আমরা কিন্তু স্লাইড ওয়্যার ব্রিজ বলছি, ক্যারি ফস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। এবার দেখো তাহলে স্মল আরটা কি, এই যে স্লাইড ওয়্যার যতটুকু তার পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স শেষ। এবার দেখো দেন আর এন্ড এস আর ইন্টারচেঞ্জড, খুব ভালোভাবে খেয়াল করো, এন্ড ব্যালান্সড অবটেইনড এগেইন অ্যাট এ ডিস্টেন্স L2। এবার পরের ক্ষেত্রে তুমি কি করবা, আর এবং এস কে ইন্টারচেঞ্জ করবা, দুইজনের পজিশন সোয়াপ করবা, আর এর জায়গায় এস কে দিবা, আর আর কে খুলে নিয়ে এখানে বসাবা। তাহলে কি হবে, এখন কি আর ওই ব্যালেন্স পয়েন্টটা সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে, এতটুকু বলো। অবভিয়াসলি চেঞ্জ হবে। তো ধরে নিচ্ছি এবার আমরা ব্যালেন্স পয়েন্ট পাবো কোথায়, টেস্ট এন্ড থেকে কতটুকু দূরত্বে বলো, L2। ফিগারটা একটু বড় করি তাহলে তোমরা বুঝবা। তাহলে সেকেন্ড স্টেপে কি বলো, কি করতে হবে একজন বলো, আর এবং এস কে ইন্টারচেঞ্জ করতে হবে এবং আবার ব্রিজটাকে ব্যালেন্স করতে হবে। তো ধরে নিলাম আমরা এবার যে এই ব্যালেন্স পয়েন্টটা কোথায় পাচ্ছি, L2 L2 ডিস্টেন্স এইখানে। তাহলে এইবার বলো, তোমাদের কার ইকুয়েশন দেখাবো না, এই সেকেন্ড কেসের জন্য এইখানে কিন্তু এখন এস আছে আর এখানে এখন কে আছে বলো, আর। এই কন্ডিশনের জন্য আবার বলো তো ব্যালেন্স পয়েন্ট ইকুয়েশনটা কেমন হবে এবার, that is sir R plus L2R স্যার এস বাই আর হবে। এবার বলো, শুধু sir কি এস R বাই আর plus হবে, L2R এস বাই আর হবে, পি বাই কিউ সমান এস বাই আর। তোমরা সবাই রেসপন্স করছো, খুবই ভালো। এবার একটু দেখো, একটু মিউট করো তোমরা, আমি একটু বলি, একটু মিলিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইটা ওভার এটা লিখছি, তাহলে আমাকে এই বাহু ডিভাইডেড বাই এই বাহু আনতে হবে। সবাই খেয়াল করো। তাহলে এখানে আমরা ছোট্ট একটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হচ্ছে, হ্যাঁ, এখন তাহলে কি হবে, ওপরে কি হবে, এস আসবে, আর নিচে কি আসবে এবার আর, কারণ এখন আর এর জায়গায় এস আছে আর এস এর জায়গায় আর আছে। এবার দেখো এদের সাথে কিন্তু সামথিং যোগ হবে। এইবার খেয়াল করো তো যে L2 ডিস্টেন্সে, তার মানে কি যে L2 এই পাশের অংশটুকু কার ভাগে চলে গেছে এখন, এস এর ভাগে। তাহলে L2 গুণ আর হবে, তাহলে আমাদের লেন্থ রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেল। আর এই পাশের এই নতুন আর এর ভাগে কতটুকু যাচ্ছে এখন, খুব দ্রুত বলো,
L minus L2. ভেরি গুড। এল মাইনাস এল টু, এটা তো গেল কি ডিস্টেন্স, তাকে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আর কনভার্ট করতে গেলে আর দিয়ে গুণ করতে হবে। এবার দেখো তো এই ইকুয়েশনটার মিল পাও কিনা আমাদের এখানে যে ইকুয়েশনটা ওরা লিখছে পরবর্তীতে, তার সাথে আমরা একটা মিল পাই কিনা। দুইটা ইকুয়েশন কি একই সাথে দেখা যায়? এই দেখো সবাই খেয়াল করো, আমরা কি লিখছি উপরে এস প্লাস এল টু আর, এখানে দেখছো কি আছে উপরে মিলছে এস প্লাস এল টু আর, নিচে কি আছে আর প্লাস এল মাইনাস এল টু ইন্টু আর, দেখছো এই যে এস প্লাস, সরি ওটা না পরেরটা, এই যে আর প্লাস এল মাইনাস এল টু ইন্টু আর। তাহলে কি আমরা নিজেরাই লিখতে পারলাম, খুব সিম্পলি পারা যাবে এটা। এই জন্যই প্রথমবার বলছি যে প্রথমবার যদি ইকুয়েশনটা লিখতে পারো এই ব্রিজের সব অ্যানালিসিস তুমি খুব সহজে করে ফেলতে পারবা। তো জাস্ট আগের বারের মতোই ডান পাশকে আমরা সমান লিখতে চাই, এই জন্য বাম পাশ সেম করব। তাহলে এখানেও কি দেখছো এই যে চেহারা সেম করে ফেলছি। তাহলে এই দুইটা ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে অবভিয়াসলি কি রাইট হ্যান্ড সাইডও কি করা যাবে, ইকুয়াল লেখা যাবে না? ইকুয়েশন 35 এবং ইকুয়েশন 37 এই দুইটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেখা যাবে? অবভিয়াসলি লেখা যাবে। এইটাই দেখো ফ্রম ইকুয়েশন 35 এন্ড 37 ইকুয়াল করে নিচে দেখো উপরে নিচে একই জাতীয় রাশি কমন নিয়ে কাটাকাটি করে বাদ দিয়ে দেখো এই যে উপরে দেখো এখন মিল আছে আর প্লাস এস প্লাস এল আর, এখানেও আসছে আর প্লাস এস প্লাস এল আর। হ্যাঁ, তাহলে দেখো যে দুইটার লব বা নিউমারেটর আমরা এক চান্সেই ভ্যানিশ করে দিতে পারি। তাহলে ওটার হর বা ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু এটার ডিনোমিনেটর থেকে আমরা এই ইকুয়েশনটা পাই। এই এতটুকুই হচ্ছে আমাদের ডেরিভেশন, শেষ। কি বলছে দেখো তো, দাস দ্য ডিফারেন্স বিটুইন এস অ্যান্ড আর ইজ অবটেইনড ফ্রম, এখানে ফর্ম চলে আসছে, এটা হবে ফ্রম দ্য রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দ্য স্লাইড ওয়্যার টুগেদার উইথ দ্য ডিফারেন্স L1 মাইনাস L2 বিটুইন দ্য টু স্লাইড ওয়্যার লেন্থস অ্যাট ব্যালেন্স। তার মানে সহজ কথায় আমাদের দেখো চতুর্থ বাহুর রোধ এবং আমাদের একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স এস, এদের মধ্যকার ডিফারেন্সটা আমরা শুধুমাত্র দৈর্ঘ্যের পার্থক্য এবং পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমরা প্রকাশ করতে পারলাম। তুমি চাইলে আরেকটু ফার্দার এখান থেকে আগাইতে পারো। কি তোমার মনে হতে পারে যে স্যার পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স এটাকে আমি এখান থেকে ভ্যানিশ করে দিতে চাই, স্মল আর এটা একটা ভ্যারিয়েবল, এটাকে এখানে আমি রাখবো না। এটার পদ্ধতি এখানে বলা আছে। কি বলা আছে দেখো, দ্য স্লাইড ওয়্যার ইজ ক্যালিব্রেটেড, কিভাবে, এই যে আর ইজ অবটেইন বাই শান্টিং আইদার এস or R by a known resistance and again determining the difference in length L1 prime minus L2 prime। তাহলে এখানে কি করতে বলা হচ্ছে কেউ বলতে পারবা? এই আর কে এখান থেকে ভ্যানিশ করে দেওয়ার জন্য আমাকে অবভিয়াসলি আর এক সেট ইকুয়েশন দাঁড় করাতে হবে, তাদেরকে আমরা উপর নিচ ভাগ করে দিলেই এটা ভ্যানিশ হয়ে যাবে। তার জন্য ওরা কি বলছে দেখো, সিস্টেমটা খুব ভালোভাবে খেয়াল করবা, একটাই ছোট্ট পয়েন্ট কিন্তু কি পয়েন্টসটা মাথায় রাখবা, তাহলে বাকিটুকু তুমি নিজেই পারবা। কি করতে বলা হচ্ছে, যদি তুমি ফার্দার স্মল আর কে ইকুয়েশন থেকে এখান থেকে রিমুভ করে দিতে চাও, তার জন্য আরেক সেট ইকুয়েশন তোমাকে দাঁড় করাতে হবে। এর জন্য তোমাকে বলছে দুইটা পদ্ধতি আছে, একটা নোন রেজিস্ট্যান্স, সে তার নাম নিলাম কে, একটা রেজিস্ট্যান্স নোন এর মান, সেটা দিয়ে তোমাকে আইদার আর কে শান করে দিতে বলা হচ্ছে অথবা অথবা এস কে একটা নোন রেজিস্ট্যান্স দিয়ে তুমি কি করবা, শান করে দিবা। দেওয়ার ফলে এই কি হবে, এই একই কাজ তুমি আবার করতে পারবা না? এই যে এই ইকুয়েশনটার জন্য পারা যাবে, ওই যে দুইবার করে ব্যালেন্স করে আমাকে আবার ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করে এই ফর্মে নিয়ে আসতে পারবো আমরা, পারবো না কি পারবো না বলো? অবভিয়াসলি পারবো, কিন্তু সেখানে কিন্তু আমাদের কিছু কিছু ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে। কেমন? যেমন ওরা কাকে শান করছে বলো, এসকে, এসকে কি করছে ওরা একটা নন রেজিস্ট্যান্স দিয়ে শান্ট করছে। তাহলে এস এর সাথে একটা নন রেজিস্ট্যান্স যদি আমি আবার শান্ট করি কে, তাহলে এস আর কে এর কম্বিনেশন মিলিয়ে এখানে কি আর এস থাকবে নাকি নতুন কোন রেজিস্ট্যান্স যার নাম আমরা এস প্রাইম দিতে পারি, এরকম কিছু হবে, তাই হবে না? হবে কিনা? এই জন্য আমরা এস এর জায়গায় নতুন কোনো কিছু দরকার নেই, তুমি শুধু এই ইকুয়েশন থেকে ডিরেক্ট লিখে দেবা চোখ বুঝে। এই ইকুয়েশন থেকে এইখান থেকে লিখবা ডিরেক্ট,
আর উপরের কোনো কিছু এই যে ইকুয়েশন বারবার লেখা কাটাকাটি করা এরকম সব কাজ তোমার করার দরকার নেই। তুমি এখন শুধু ইকুয়েশন 39 নিয়ে কাজ করবা। এটা হচ্ছে আমাদের এখন মেইন ইকুয়েশন L1 মাইনাস L2 ইন্টু আর। এরপরে তুমি যদি এস কে শান করো তাহলে কি লিখবে? এস প্রাইম। আর কেউ যদি মনে করে যে না স্যার আমি একটু ভিন্নভাবে অ্যাপ্রোচ করি, আমি আর কে শান করব, তখন আর এর জায়গায় কি লিখতে হবে তোমাকে? আর প্রাইম। তো যাই হোক, তুমি ধরে নাও যে আমরা এখানে আমাদের যেটা করছে ওটাই আমরা ফলো করি। এস কে আমরা শান করছি নোন একটা রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে নোন সেই রেজিস্ট্যান্স এবং আমাদের আদি রেজিস্ট্যান্স এস, এদের দুইজনের প্যারালাল কম্বিনেশন থেকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমরা পাবো, সেটাকে আমরা ধরে নিচ্ছি এস প্রাইম। তাহলে এই ইকুয়েশনটাকে এখন কিভাবে লেখা যায় বলুন তো নতুন কন্ডিশনের জন্য? এস প্রাইম মাইনাস আর। আর এর কি আর কোনো প্রাইম হবে নাকি হবে না? খুব দ্রুত বলো। হবে না স্যার। হবে না, ভেরি গুড। এবার বলো L1 L2 কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, কারণ কি এক বাহু পুরোপুরি চেঞ্জ করে ফেলছি না। তাহলে এই করেসপন্ডিং ডিসটেন্স গুলাকে আগের মতো থাকবে নাকি নতুন কন্ডিশনে নতুন ডিফারেন্স পাবা? নতুন ডিফারেন্স পাবা, এর সাথে আর গুণ আছে। এবার দেখো তো এটা চেনা চেনা লাগে কিনা। যে এস প্রাইম মাইনাস আর ইজ ইকুয়াল টু L1 প্রাইম। L1 আর L2 এর জায়গায় দুইটাকে প্রাইম ইউজ করা হয়েছে, শেষ। এবার দুইটাকে ভাগ করে দিলেই দেখছো আননোন রেজিস্ট্যান্স আমরা ফাইন্ড আউট করব শুধুমাত্র কি ইউজ করে? লেন্থ জাতীয় রাশি থাকবে এখানে, আর কেউ নাই। দেখো শুধুমাত্র লেন্থ জাতীয় রাশি আছে, আর এই যে স্মল আর পার ইউনিট রেজিস্ট্যান্সের লেন্থ, সরি পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স, এটাও তুমি এখান থেকে ভ্যানিশ করে দিয়েছো। তো L1 প্রাইম L2 প্রাইম এটা হচ্ছে ওই যে শান করার পরে নতুন কেসে ডিফারেন্স লেন্থ। আর L1 মাইনাস L2 এটা তো আমরা আগে জানি। আর এস আর এস প্রাইম কি অলরেডি আমরা এখনই বলে ফেলছি। তার মানে এখানে সুবিধা কি যে কানেক্টিং ওয়্যারের যে রেজিস্ট্যান্স তাদের ইফেক্টটা এখানে মিনিমাইজ হয়ে যাবে। কন্ট্যাক্ট যে রেজিস্ট্যান্স তার ইফেক্ট এখানে আর থাকবে না। তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে দেখছো আমরা আর এস পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস এরকম কোনো কিছু এখন কিন্তু আমরা ইউজ করছি না। দেখো আননোন রেজিস্ট্যান্সের রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র দৈর্ঘ্যের তুলনা বা দৈর্ঘ্যের ডিফারেন্স আকারে মানগুলো আসছে, আর শুধু স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স এস এটা এখানে ইনক্লুড হয়েছে। দেখো ইকুয়েশন 42 shows that this method gives the direct comparison between R and S in terms of length only, and the resistances of PQ, PQ এদের ইফেক্টও এখানে নাই। ইভেন কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, কানেক্টিং লিডের রেজিস্ট্যান্সের ইফেক্টটাও এখান থেকে ইলিমিনেট করা হলো। অর্থাৎ বেসিক যে হুইটস্টোন ব্রিজ তার থেকে এতটুকু মডিফিকেশন করে যদি আমরা একটু বাড়তি অ্যানালিসিস করি, তাহলে পি রেজিস্ট্যান্স কিউ রেজিস্ট্যান্স তাদের ইন্টারকানেক্ট করতে যে কানেক্টিং ওয়্যার বা কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স সব কিছুর ইফেক্ট আমরা এখান থেকে ইলিমিনেট করে দিতে পারি। এই এতটুকু হচ্ছে ক্যারি ফস্টার স্লাইড ওয়্যার ব্রিজ, এর থেকে আর বেশি কিছু আমাদের দরকার নেই আপাতত। এরপরে আমাদের লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট শুরু হবে। এরপর হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের একটা পদ্ধতি পড়বো, লো রেজিস্ট্যান্সের জন্য একটা পদ্ধতি, বাকিগুলো আর প্রেশার আমরা তোমাদেরকে দিব না, একটা একটা করে পদ্ধতি পড়াবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটার একটা। তো আমাদের রেজিস্ট্যান্স মেজারমেন্টও শেষ হয়ে যাবে, আর তোমাদের জন্য শুধু বাকি থাকবে এসি ব্রিজ, যেটা তোমাদেরকে অলরেডি অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাসাইন করা হয়েছে। তো যাই হোক, রেকর্ডিংটা আমি অফ করি। আসসালামু আলাইকুম স্যার।